48 দলের মেগা বিশ্বকাপ, এর থেকে বড় পরিসরে বিশ্বকাপের আগে কোনোদিন হয়নি এবং এতগুলো ম্যাচ, সেই ম্যাচের ভিড়ে আমরা একটু একটু করে কিন্তু দেখছি এক একটা গ্রুপের ফয়সালা হচ্ছে, টপ 2 টিমস নিশ্চিত হয়ে যাচ্ছে, তৃতীয় হয়ে কোন কোন দল চলে যাবে রাউন্ড অফ 32-তে সেগুলোরও কিছু হিসাব নিকেশ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এবং এই ধরনের একটা পরিস্থিতিতে এমন একটা দিন গিয়েছে যেখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদেরও হারতে হয়েছে, ইউএসএ হোস্ট দল তাদেরও তাদের প্রথম ডিফিট হজম করতে হয়েছে। এই সব কিছু নিয়ে আজকের আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং। আমরা ড্রিবলিংয়ে ড্রিবল করতে করতে আরও একটা এপিসোডে এসে উপস্থিত হলাম। আপনাদের হোস্ট আহমেদুন পারভেজ সাথে আছি এবং পেছনের 6টা ম্যাচ, সামনের 6টা ম্যাচ, সব মিলে 12টা ম্যাচ, মাথা ভর্তি ইনফরমেশন। তবে সেটা কিভাবে দিব জানি না। আমার পাশে আমাকে অ্যাসিস্ট করার জন্য আমার গেস্ট রয়েছেন আজকে। ভেরি হ্যাপি টু ইন্ট্রোডিউস টু ইউ শামস রশিদ। থ্যাংক ইউ। এবং তার ব্যাপারে একটা আইডিয়া দিই, তিনি মূলত একজন শিক্ষক, খুব কঠিন একটা সাবজেক্টের শিক্ষক, কেমিস্ট্রি পড়ান এবং তার যে ফেভারিট টিম স্পেন, তাদেরও টিম কেমিস্ট্রি নিয়ে কিন্তু খুবই প্রশংসা হয় ফুটবল বিশ্বে। সো শামস রশিদ, ওয়েলকাম অ্যাগেন। থ্যাংক ইউ সো মাচ। স্পেনের টিম কেমিস্ট্রি, সেটা নিয়ে যেহেতু কথা হচ্ছেই, আমার মনে হয় এই দলটাকে সাপোর্ট করার শুরুর গল্পটা একটু জানতে চাই। কিভাবে স্পেনের সমর্থক হওয়া, এবং অনেকে আসলে পছন্দ করেন না তাদের এই স্টাইলটা। শুরুর দিকে যখন তারা বিশ্বকাপও জিতেছিল, সেই সময় যে ধরনের ফুটবল খেলতো, অনেকে বলতেন যে ইজ ইট এন্টারটেইনিং এনাফ, ব্যাপারটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকতো। বাট তারপরও স্পেনের সমর্থক কীভাবে? বেসিক্যালি 2002 ওয়ার্ল্ড কাপ থেকে আমি ইংল্যান্ড অ্যান্ড স্পেন এই দুইটা টিমকে খুব ফলো করতাম। ইংল্যান্ড সাপোর্ট করার পেছনে আসলে রিজন হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ছোটোবেলা থেকে দেখি। সো অবশ্যই একটা সফট কর্নার এখনও কাজ করে ইংলিশ টিমের উপর, বিকজ আর্সেনালের প্লেয়ার্স খেলে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের অনেক প্লেয়ার্স খেলে। অ্যান্ড রাউল গনজালেজ, ইকার ক্যাসিয়াস, ফার্নান্ডো হিয়েরো, ওদের যে খেলাটা এবং ওদের গোল স্কোরিং যে ছিল, যে রাউল তারপর হচ্ছে মোরিয়েন্টেস, ওদের খেলাটা খুব পছন্দ হতো। অ্যান্ড অলসো আই ইউজ টু লাইক দ্য কালার রেড। অ্যান্ড ওই যে ছোটোবেলায় দেখতাম আর্সেনালের জার্সি, আর্সেনালের টিম, দে ইউজ টু ওয়ার রেড, দে ওয়ার রেড। সো ওখান থেকে স্পেনের প্রতি সাপোর্টটা আসছে। যখন সাপোর্ট করা শুরু করি তখন এভরিবডি ওয়াজ লাইক, স্পেনের মধ্যে কী আছে এত, স্পেন তো জীবনও কিছু জিতে নাই ওর সামথিং লাইক দ্যাট। সো ভাল লাগতো, তাই সাপোর্ট করতাম। তো 4 বছর পর ওয়ার্ল্ড কাপ আসতো। সো ফার্স্ট টেস্ট পেলাম ইউরো 2008-এ। সো তখনই বুঝলাম যে না, স্পেনের একটা রাইজিং টিম আসতেছে সামনে। তো গোল্ডেন জেনারেশন যেটাকে বলে আর কি, সো গুড টিম। ওখান থেকে আর কি তাদের টিকি টাকা ফুটবলটা খুব ফেমাস হয়। ওইটা অবশ্য 2012-এর পর আস্তে আস্তে ওইটা আবার একটু ডাউনফলের দিকেও যায়, বিকজ এভরিবডি আন্ডারস্টুড দেয়ার টাইপ অফ প্লে। সো একটা লং টাইম ওরা একটানা না জিতে আসছে। লাস্টের দিকে এই বিগত 2-3 বছরে দে হ্যাভ স্টার্টেড দেয়ার নিউ জেনারেশন অফ টিম, যেখানে ওরা ভালো করতেছে। লাইক ইউএফএ নেশনস লিগ জিতলো একটা, অ্যান্ড অলসো ইউরো 2024টা জিতেছে ইয়াংস্টার্সদের দিকে। অ্যান্ড আমাদের কোচটা আমি মনে করি যে আই ট্রাস্ট হিম আ লট। সো ওভাবেই আর কি শুরু স্পেনের যাত্রা। অ্যান্ড এখন তো হারেই জিতি যেটাই হোক, স্পেন তো সাপোর্ট করে যেতেই হবে। সো এই আর কি। দারুণ একটা গল্প। এবং এই স্পেন দলটার একটা সময় বলা হতো ক্রেডেনশিয়ালস নেই, তাদের উইনিং মেন্টালিটি নেই, তারা আসলে ফেভারিটসের তকমা পাবেন না। একটা গোল্ডেন জেনারেশন যাদের লিডার ছিলেন ভিসেন্তে দেল বস্কে, তার আন্ডারে স্পেন যখন টানা 2টো ইউরো এবং মাঝখানে একটা বিশ্বকাপ জিতে যায়, তারপর কিন্তু ওই চ্যাম্পিয়নদের মানচিত্রে স্পেনের নামটাও চলে আসে। তারপরে একটা ডাউনফল, যেটা শামস বলছিল। বাট 2022-এর পর থেকে এই দে লা ফুয়েন্তের স্পেন নতুন করে নিজেদেরকে আবারও সামনে নিয়ে আসছে। এই দলটার সবচেয়ে এক্সাইটিং ফ্যাক্টরগুলো কি, আমি যদি জিজ্ঞেস করি, 3টা ডিফারেন্ট এক্সাইটিং ফ্যাক্টর কি? হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট দিস টিম? লামিন ইয়ামাল, ফর শিওর। আই এম ভেরি হোপফুল অ্যাবাউট হিম ফিউচারের। হ্যাঁ, ভেরি গুড প্রসপেক্ট। এবং এত প্রেশার দেওয়া উচিত না ওকে আসলে। হ্যাঁ, অনেক হাইপ, অনেক মিডিয়া হাইপ এবং অনেক ফোকাস ওর উপর। তো একটা জিনিস ভালো যে এমন না যে শুধু লামিন পারফর্ম করে আর সামথিং লাইক দ্যাট। ওয়ার জাবাল আছে, তারপর ড্যানি ওলমো, ভেরি 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 ইন্টেলিজেন্ট প্লেয়ার। আপনি দেখবেন ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার এই ওয়ার্ল্ড কাপের হচ্ছে ড্যানি ওলমো। মানে দ্য পজিশনস দ্যাট হি গেটস ইনটু ইন, লাইক ওই যে হাফ স্পেসের মধ্যে যে ও করে, নিজেকে অপারেট করে, এই জিনিসটা খুবই 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 ইন্টারেস্টিং লাগে আমার দেখতে। অ্যান্ড অলসো পেড্রি ইজ আ গুড প্লেয়ার, অ্যান্ড রড্রির এক্সপিরিয়েন্স আছে, কুকুরের এক্সপিরিয়েন্স আছে। সো ইটস আ মিক্সচার অফ ইউথ অ্যান্ড এক্সপিরিয়েন্স এই টিমটার। সো একেবারেই যে সব ইয়াংস্টার্সে ভরা, সব 17, 18, 19 ইয়ার্স ওল্ড তা না।
যেটা ইউরো 2024 অথবা ওয়ার্ল্ড কাপ 2022-তে ছিল। এইবার একটু এক্সপিরিয়েন্স দেখা যাচ্ছে, একটু অভিজ্ঞতা হয়েছে, আর একটা টুর্নামেন্ট জিতেছে, একটা মেজর টুর্নামেন্ট জিতেছে। সো একটু তো হোপফুল, বাট আই এম সিইং আদার টিমস অ্যাজ ওয়েল হু আর ডুইং রিয়েলি গুড। সো ইয়া, আমার মনে হয় লামিন, পেড্রি অ্যান্ড ওদের যে পাসিং অ্যান্ড টিম কেমিস্ট্রি, এই তিনটা জিনিস অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। অ্যান্ড অলসো আমি অ্যাড করতে চাই স্পেনের ডিফেন্স, আসলে ওরা দে কিপ দ্য বল সো মাচ যে অপোনেন্ট আসলে বেশি একটা অ্যাটাক করার সুযোগ পায় না। অ্যান্ড অপোনেন্টরা যদি ওপেন খেলে তাহলে স্পেন উইল হিট দেম অন দ্য ব্রেক। আর একমাত্র অপোনেন্টদের তখনই জেতা সম্ভব অথবা ভালো কিছু করা সম্ভব ইফ দে টেক দ্য গেম টু দ্য পেনাল্টিজ বাই পার্কিং দ্য বাস। দ্যাট ইজ দ্য অনলি উইকনেস আমি মনে করি স্পেনের। এবং স্পেনের এই উইকনেসটা কিন্তু এক্সপোজড হয়েছিল প্রবাবলি ফার্স্ট গেম উইকটাতে, যেখানে কেপ ভার্ডের সঙ্গে তারা এতগুলো অ্যাটেম্প্ট নিয়েও কোনো গোল করতে পারেনি, একটা ড্র নিয়ে বের হতে হয়েছিল। এবং সে কারণেই আসলে গ্রুপটা খুব ইন্টারেস্টিং একটা পর্যায়ে রয়েছে। 2 ম্যাচ থেকে একটা জয়, একটা ড্র নিয়ে স্পেন 4 পয়েন্ট পেয়েছে। এই মুহূর্তে তারা গোল ডিফারেন্সে এগিয়ে থেকে তারা পয়েন্টস টেবিলের একে আছে। বাট এখান থেকেও কিন্তু 3-এ নামার সুযোগ রয়েছে। লাস্ট গেম উইকটা নিয়ে যখন আলোচনা করবো তখন উইল টক ইন ডিটেলস অ্যাবাউট দ্যাট। একটু কি রাগ হয় যখন দেখতে হয় যে দে লা ফুয়েন্তে উনাই সিমনকে খেলাচ্ছে রায়ার উপরে? আসলে এটা আসলে কোচের প্রেফারেন্স। উনাই সিমনকে নিয়ে সে ইউরো জিতেছে, অ্যান্ড আই ডিডন্ট সি উনাই সিমন মেকিং আ হিউজ এরর অর মিস্টেক, অ্যান্ড এই কারণেই হয়তোবা হি ইজ স্টিকিং উইথ দ্য কম্বিনেশন অফ উনাই সিমন অ্যান্ড দ্য টিম অ্যাজ ওয়েল। সো একটু কষ্ট লাগে যে ডেভিড রায়া আর্সেনালের প্লেয়ার, হ্যাঁ, ও গোল্ডেন গ্লাভ পেয়েছে ব্যাক টু ব্যাক 3 সিজন। সো এর জন্য আর কি রায় অবশ্যই ডিজার্ভ করে। বাট পেনাল্টিজে রায়ের একটা উইকনেস আছে। নকআউট গেমস ইফ এনি ম্যাচ গোজ টু পেনাল্টিজ, আই উড প্রেফার সিমন ওভার রায়া, ইভেন দো আই এম অ্যান আর্সেনাল ফ্যান, ইভেন দো আই লাইক রায়া। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে কিছু স্পেসিফিক জায়গায় আসলে রায়ের যে দুর্বলতা, স্পেশালি নকআউট গেমস ইফ ইট গোজ টু পেনাল্টি, সেই জায়গাটায় উনাই সিমন বেটার করতে পারেন এবং এ কারণে হয়তো তাকে ফার্স্ট চয়েস কিপার হিসেবে রাখা হচ্ছে। ইন্টারেস্টিং, আমরা তাদের ডিফেন্স নিয়ে কথা বললাম, উই টকড অ্যাবাউট দেয়ার স্ট্যাকড মিডফিল্ড, তাদের ফরওয়ার্ড লাইনে গোলস আছে, সেটা আমরা সেকেন্ড ম্যাচটায় স্পেনের দেখলাম। সাউদির সঙ্গে যদিও ছিল ম্যাচটা, ইট ওয়াজ কম্পারেটিভলি ইজি। আমরা যদি চিন্তা করি স্পেনের অ্যাটাকিং অপশনসের জায়গাটায়, আমরা ডেফিনেটলি লামিন ইয়ামালকে সেকেন্ড ম্যাচ থেকে শুরুর সময় থেকে দেখলাম, বাট 45 মিনিটস পর তাকে কিন্তু উঠিয়ে দেওয়া হলো। ওয়ারজাবাল 2টো গোল দিয়েছেন, তাকেও উঠিয়ে দেওয়া হলো। এই স্পেনের যদি আমরা ব্যাকআপ চিন্তা করি, সাপোজ ওয়ারজাবাল নাই, ফেরান টোরেস নামলো, কনফিডেন্সটা কি একটু কমে যায় যে কোয়ালিটির একটা ডাউনফল হয়েছে? বা লামিন ইয়ামালের জায়গায় যেই আসুক না কেন, ক্যান দে অ্যাকচুয়ালি রিপ্লেস দিস প্লেয়ার্স উইথ দ্য সেম কোয়ালিটি, নাকি আসলে লামিন ইয়ামাল কিংবা ওয়ারজাবাল তাদেরকেই আসলে টেনে নিয়ে যেতে হবে স্পেন টিমটাকে? না, আই ডোন্ট থিঙ্ক লামিন ইয়ামাল আর ওয়ারজাবালের কোনো প্রপার রিপ্লেসমেন্ট আছে। স্কোয়াড ডেপথ মানে ওরকম নাই যেভাবে মনে হচ্ছে, বিকজ ফেরান টোরেস, হ্যাঁ, বার্সেলোনায় খেলতেছে, বার্সেলোনা লা লিগা জিতেছে, বাট ফেরান টোরেসের উইকনেস বোঝা যাচ্ছে। ওর মানে ফিনিশিং মধ্যে ভালো দুর্বলতা আছে আসলে। মানে আমি অ্যাকচুয়ালি কনফিডেন্ট না ওয়েন হি হ্যাজ দ্য বল অন হিজ ফিট। মানে ও এরকম কোনো আউটরেজিয়াস কিছু করে নাই এখন পর্যন্ত, যেটা দেখে আমি বুঝবো যে আই মিন দ্য লেভেল অফ ডাউনফল ফ্রম ফার্নান্ডো টোরেস টু ফেরান টোরেস, মানে আমার এটা দেখতে হচ্ছে। সো আসলে ফেরান টোরেস রিলায়েবল না, লামিন ইয়ামালের প্রপার রিপ্লেসমেন্ট নেই এই মুহূর্তে। সো অ্যাটাকিং আউটলেটটা কিন্তু আমাদের আসলে লামিন এবং ওয়ারজাবাল নির্ভরশীল। সো ইয়া, হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট, এবং সেই ফ্যাক্টটাকে আরেকটু এনহ্যান্স যদি করতে চাই, স্পেনের নেক্সট যে ম্যাচ আছে সেটাতে আসবো, বিকজ উই হ্যাভ টু প্রিভিউ আ ফিউ গেমস বিফোর দ্যাট। আজকে রাতে যারা রাত জেগে খেলা দেখেছেন, সকালে যারা খেলা দেখেছেন অফিস ফাঁকি দিয়ে, সবাই নিশ্চয়ই, ইনফ্যাক্ট আজকে তো অফিস নেই, আজকে তো ছুটির দিন, হ্যাভিং আ গুড টাইম, ফ্রাইডে। সো আজকের ইন্টারেস্টিং ম্যাচগুলোর মধ্যে যেটা বলছিলাম শুরুতেই, যে জার্মানি তারা তাদের শেষ ম্যাচটায় যখন নামছিল ইকুয়েডর এগেনস্টে, খুবই কমফোর্টেবল ছিল তারা, কারণ আগের 2টো ম্যাচ জিতেছে। এই ম্যাচ হারলেও তারা আসলে গ্রুপ চ্যাম্পিয়নই হতো। তারপরও কিন্তু নেগেলসম্যান তার ফুল পসিবল স্ট্রংগেস্ট 11টাই নামিয়েছিলেন। ইনজুরির কারণে স্লটারব্যাক তিনি আসলে একেবারেই বাদ পড়ে গেছেন এবারে ওয়ার্ল্ড কাপ থেকে। তার জায়গায় রুডিগার এসে ঢুকলেন, এবং লেফট ব্যাক পজিশনেও একটা চেঞ্জ এসেছে। ব্রাউন ওয়াজ ইনজুর্ড, সে কারণে রিউমকে রাখা হয়েছে। বাট বিসাইডস দ্যাট বাকি সব কিন্তু ফার্স্ট 11 প্লেয়ার্স। ওয়ার্ডস আছে, হ্যাভার্টস আছে, এভরিওয়ান প্লেড। হ্যাঁ, মুসিয়ালা প্লেড। কিন্তু এত স্ট্রং একটা টিম নামানোর পরও ইকুয়েডরের সঙ্গে হেরে যাওয়াটা, এইটা কি মনে হয় যে জার্মানির আসল চেহারাটা এক্সপোজ করে দিল ফার্স্ট 2টো ম্যাচে জেতার পরও? জার্মানির আসল চেহারা কিন্তু আইভরি কোস্টের সাথে এক্সপোজ হতে নিচ্ছিল আমার কাছে, যেটা মনে হয়। আমার কাছে
কুরাসাও আসলে প্যানিক করে অনেকগুলা গোল খেয়ে ফেলেছে আসলে উইথ দ্য ফ্লো আর কি, জার্মানি গোল দিয়ে ফেলেছে, হ্যাপেন্স। তাদের কিন্তু এটা হয়, তারা একবার গোল দেওয়া শুরু করলে জার্মানি দিতেই থাকে আর কি। ট্রু, বাট দে ডু হ্যাভ উইকনেসেস। সো ওটা আইভরি কোস্টের ম্যাচে দেখা গিয়েছে, অলমোস্ট ওটাও ড্র অথবা হারতে নিয়েছিল। আর ইকুয়েডর হ্যাড দ্য হাঙ্গার, তাদের উঠা লাগতো। সো ইট ওয়াজ আ মাস্ট উইন গেম ফর দেম। জার্মানি হ্যাড নাথিং টু লুজ। সো একদিক দিয়ে ভালো জার্মানি, দ্য অনলি পজিটিভ ইজ দে ক্যান পয়েন্ট আউট দেয়ার মিস্টেক্স। অ্যান্ড আমি আর কি পার্সোনালি খেয়াল করছি যে জার্মানির 2-3টা প্লেয়ার আসলে আন্ডার পারফর্ম করছে। জামাল মুসিয়ালা ইজ ওয়ান অফ দেম। আই হ্যাড রিয়েলি হাই হোপস এই ওয়ার্ল্ড কাপটা মনে হয় মুসিয়ালার জন্য অনেক ভালো একটা ওয়ার্ল্ড কাপ হবে, বিকজ লাস্ট ওয়ার্ল্ড কাপটা মনে হয় ও ইঞ্জুরির কারণে মিস হয়েছিল। হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট তখন ইন দ্য স্কোয়াড, হি ওয়াজ সাপোজ টু বি দ্য ইয়াংগেস্ট ইন দ্য স্কোয়াড, বাট হয়নি। তো আই ওয়াজ ভেরি হোপফুল অফ জামাল মুসিয়ালা, বাট হি হ্যাজ বিন আন্ডার পারফর্মিং। এখন জার্মানি একটা ওয়ার্দি অপোনেন্ট যদি নকআউট স্টেজে আসে, আই ডোন্ট থিঙ্ক জার্মানি উইল বি এবল টু কোপ। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আই মাইট বি রং, উইল সি। আমরা কিছু চয়েসেস দেই ফরওয়ার্ড লাইনে জার্মানির, হু ইজ দ্য বেটার অপশন, কাই হ্যাভার্টজ নাকি ভোল্টামাডা? একজনও না, ডেনিস উন্ডাভ। গুড ওয়ান। ডেনিস উন্ডাভকে কেন স্টার্ট করাচ্ছে না নেগেলসম্যান আমি বুঝতে পারছি না। প্রবাবলি তাকে একটা সুপার সাব হিসেবে রাখা হচ্ছে। 2 ম্যাচেই বেঞ্চ থেকে এসে আগের 2টো ম্যাচে গোল দিয়েছেন, এই ম্যাচে অবশ্য গোলটা আসে নাই। আর ইকুয়েডরকে নিয়ে কতটুকু খুশি, বিকজ ইউ হ্যাভ ইনকাপিয়া ইন দ্যাট টিম অ্যাজ ওয়েল। হিনকাপিয়াকে চিনি, তারপর উইলিয়াম পাচো আছে, মোজেস কাইসেডো, হি ইজ দ্য ক্যাপ্টেন মেবি, অ্যান্ড হি প্লেড আ রিয়েলি ওয়ান্ডারফুল গেম ইয়েস্টারডে। তো আই এম হ্যাপি, আমার ভাল লাগে, আমার আন্ডারডগ স্টোরি সবসময় পছন্দ। আই হ্যাভ অলওয়েজ সাপোর্টেড দ্য টিম অর আ প্লেয়ার হু ইজ নট দ্য ফেভারিট। যখন টেনিসের বেলায় ফেডারার আর নাদালের সময় আমি নাদাল সাপোর্ট করতাম, যখন এভরিবডি ওয়াজ লাইক ফেডারার। আমি যখন খেলা দেখা শুরু করেছি, তখন ম্যানচেস্টার ইউনাইটেড ওয়াজ দ্য টিম টু বি, সব জিতে। অ্যান্ড আই স্টার্টেড সাপোর্টিং আর্সেনাল ওই টাইমে। তখন আর্সেনাল জিতা শুরু করে, জিতে হারে জিতে। সো আমার ভাল লাগে, আই লাইক টু বি দ্য আন্ডারডগ। আমার ভালো লাগে আন্ডারডগ স্টোরিজগুলো, আমার খুব পছন্দ। আই নেভার থট যে আজকে কেবো ভার্দে আর সৌদি আরবিয়ার ম্যাচটাও এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। সো ইয়া, ইন্টারেস্টিং। আইভরি কোস্ট কুরাসাওয়ের ম্যাচটাও হয়ে গেছে ইতিমধ্যে, সেটাও আসলে গ্রুপ ইতেই ছিল, জার্মানির গ্রুপে। আইভরি কোস্ট তারা সেকেন্ড প্লেস কনফার্ম করেছে, 2-0 গোলে তারা কুরাসাওকে হারিয়েছে, এবং সেখানেও একজন ফর্মার আর্সেনাল প্লেয়ার নিকোলাস পেপে তার 2টা গোল এসছে। আমি অবশ্য আমাদের থেকে কিছু এক্সপেক্ট করছিলাম, সেটা আসে নাই। বাট ইন এনি কেস গুড ফর আইভরি কোস্ট, তারা হচ্ছে কোয়ালিফাই করে ফেলেছে রাউন্ড অফ 32-তে বিইং সেকেন্ড। তাদের অপোনেন্ট কারা হবে সেটা কিন্তু এখনো নিশ্চিত না। গ্রুপ এফ এর 2টো ম্যাচ হয়েছে, সেখানে নেদারল্যান্ডস 3-1 গোলে তিউনিশিয়াকে হারিয়েছে। সেটা খুবই আমার মনে হয় অনুমিতই ছিল যে তিউনিশিয়া পুরো টুর্নামেন্টেই আসলে খুবই অর্ডিনারি ফুটবল খেলেছে, আগের 2টো ম্যাচও হেরেছে, কোনো পয়েন্ট না নিয়ে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। আর নেদারল্যান্ডসের ব্রায়ান ব্রবি একটা খুবই ভালো প্রসপেক্ট, ফার্স্ট ম্যাচে খেলান নেয় তাকে কোম্যান, এবং নেদারল্যান্ড সাফার করেছিল জাপানের সাথে। পরের 2টো ম্যাচে নামলেন, 2 ম্যাচ থেকে 3টা গোল পেয়ে গেছেন রবি, এই ম্যাচেও তার গোল আছে। সো এই ধরনের স্ট্রাইকারদেরকে আসলে শামস, হাউ ডু উই রেট দেম, তাদের সিলিংটা আসলে কোথায় দেখি? আসলে গেমটা অনেক ফিজিক্যাল হয়ে গিয়েছে। সো ব্রবির মতো স্ট্রাইকারদের অ্যাকচুয়ালি মার্কেটে অনেক দাম, অ্যাকচুয়ালি মূল্য অনেক বেশি, দে আর হাইলি ভ্যালিউড আমি মনে করি। স্পেশালি আই হ্যাভ ফলোড ব্রবি ফ্রম হিজ সান্ডারল্যান্ড ডেজ। এই সিজনের শুরু থেকে আমি ব্রবিকে দেখা শুরু করেছি। হি স্কোর্ড 1 গোল এগেন্স্ট আর্সেনাল অ্যাজ ওয়েল। সো আমার তখন থেকে আর কি চোখ যে আচ্ছা, দিস ইজ আ ডিসেন্ট গাই। তো আজকে খেলাটা দেখে যেটা মনে হলো আর কি, যে আজকে না শুধু আসলে ওই লাস্ট ম্যাচটা থেকে সুইডেনের সাথে হি স্কোর্ড আ ব্রেস ভেরি ইজিলি। এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে বুঝিনি আসলে। হি ইজ দ্য ট্রাম্প কার্ড ফর Netherlands, not Gakpo, not others, but he is the trump card, and also the midfield of Frenkie de Jong and Tijani Reinders, and Gravenberch, yeah. ফ্যান্টাস্টিক মিডফিল্ড, খুবই আন্ডাররেটেড নেদারল্যান্ডস টিমটা। যাদের সাথেই পড়ুক না কেন কঠিন ফাইট দেবে, এবং আমরা ইতিমধ্যে জেনেও গিয়েছি আসলে রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডস কাদেরকে ফেস করবে। মরক্কোর সাথে তাদের খেলা পড়েছে, আর ওই সেম গ্রুপে জাপান সুইডেন 1-1 গোলে ড্র করাতে জাপান সেকেন্ড হয়েছে সেই গ্রুপ থেকে, এবং তারা খেলবে ব্রাজিলের সাথে। সো এই 2টা ফিক্সচার্স কনফার্মড হয়ে গেছে। বিসাইডস সাউথ আফ্রিকা এবং কানাডা, যেটা আগেই জানতাম, এবং ইউএসএ বসনিয়া, তাদের ম্যাচটাও কনফার্ম হয়ে গেছে ফর রাউন্ড অফ 32। স্পিকিং অফ ইউএসএ অ্যান্ড বসনিয়া, তাদেরও ম্যাচ ছিল, ইউএসএর ম্যাচ ছিল স্পেসিফিক্যালি গ্রুপ ডির ম্যাচ। সেখানে ইউএসএ 3-2 গোলে টার্কির কাছে হেরে গেছে। 2 ম্যাচ পরেই টার্কি আসলে বাদই পড়ে গেছে ইকুয়েশন থেকে, এই ম্যাচটা জিতলেও লাভ হতো না, এবং সেটার মূল রিজনটাই ছিল হেড টু হেড ইকুয়েশন ইজ অ্যাবাভ গোল ডিফারেন্স। এই চেঞ্জটাকে আসলে আমরা কিভাবে দেখছি? বিকজ টার্কি কিন্তু আসলেই খুব ভালো একটা টিম ছিল, আনলাকিলি তারা 2টো ম্যাচ হেরেছে, বাট
তাতে করেই জাস্ট হেড টু হেড ইকুয়েশনে তাদের এই ম্যাচের না মানে জিতলেও কোনো লাভ হয় না, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। সো এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছি আমরা? আসলে এটা তো আজকে যদি গোল ডিফারেন্সও দেখা হতো তাহলে কিন্তু টার্কি উঠতে পারতো না। তাহলে আসলে ব্যাপারটা এরকম, এখন তো হেড টু হেডটাই আগে দেখে, আগে গোল ডিফারেন্সটা প্রায়োরিটি বেশি ছিল। সো আজকের ম্যাচটা অ্যাকচুয়ালি ওদের প্রাইড নিয়েছিল আর কি, যে উই উইল গো ব্যাক হোম উইথ আ উইন, সো দ্যাট অ্যাটলিস্ট উই ক্যান গো ব্যাক হোম উইথ আ বিট অফ প্রাইড উইথ আস। হ্যাঁ, তো ফার্স্ট দুইটা ম্যাচ আসলে টার্কি অনেক আন্ডার পারফর্ম করেছে, স্পেশালি অস্ট্রেলিয়ার সাথে। লটস অফ অ্যাটেম্পটস, লটস অফ গোল, শটস অন টার্গেট অ্যান্ড অফ টার্গেট এজ ওয়েল, বাট 0 গোলস। সো আসলে টার্কি আনলাকিও বলবো, অ্যান্ড একটু বলবো যে ওদেরকে ডার্ক হর্সের যে ট্যাগটা দেওয়া হয়েছে আসলে মানে দে কুড নট লিভ আপ টু দ্য এক্সপেকটেশনস। তো এই হলো অবস্থা। 216 মিনিট টার্কি কোনো গোল দিতে পারে নাই এই ম্যাচটার আগ পর্যন্ত, কিন্তু 3টা গোল এসেছে এবং ইউজুয়াল সাসপেক্টসরাই গোল দিয়েছেন। ইলদিজ গোল দিয়েছেন, আর্দা গুলের গোল দিয়েছেন। সো অল দিজ গুড প্লেয়ার্স যারা আগের ম্যাচগুলোতে পারফর্ম করলে হয়তো টার্কি বেটার জায়গায় যেতে পারতো, হয়নি। ইউএসএ ম্যাসিভ চেঞ্জ করেছিল, দে ওয়েন্ট উইথ 7 চেঞ্জেস, তাদের স্কোয়াডের অন্যান্য প্লেয়ারদেরকে তারা খেলিয়েছে, তারপরও 2টো গোল দিয়েছে, উইচ ইজ নট ব্যাড। সো ইউএসএ এন্ড আপ বিং চ্যাম্পিয়ন্স অফ গ্রুপ ডি, টার্কি তারা বাদ পড়ে গেছে। এবং প্যারাগুয়ে অস্ট্রেলিয়াটা গোল শূন্য হওয়াতে অস্ট্রেলিয়া সেকেন্ড এবং প্যারাগুয়ে থার্ড হয়েছে। দুই টিমেরই রাউন্ড অফ 32-তে যাওয়ার সম্ভাবনা, ইনফ্যাক্ট প্যারাগুয়ের অ্যাজ থার্ড রাউন্ড অফ 32-তে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, কারণ তাদের 4 পয়েন্ট রয়েছে সাথে। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ম্যাচেস, যেগুলো হচ্ছে আজকে রাতে আমরা দেখবো, কাল সকাল মিলিয়ে। আমরা গ্রুপ জিতে আগে যাই, যেখানে ইজিপ্ট এবং ইরান ফেস অফ করছে। এই গ্রুপের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, গ্রুপ স্ট্যান্ডিংসের দিকে যদি তাকাই, এই গ্রুপ জিতে ইজিপ্ট 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট, ইরান সেকেন্ডে 2 পয়েন্ট, বেলজিয়াম 2 পয়েন্ট, থার্ডে নিউজিল্যান্ড হচ্ছে 1 পয়েন্টে আছে। সো এখানে এখনো পর্যন্ত কিন্তু ওই সুইচটা হওয়া পসিবল। এই টপ 3 পজিশনস এখনো আমরা কিন্তু শিওর না কি হতে পারে। ইজিপ্ট কি একটু ইজি একটা অপরচুনিটি পাচ্ছে কিনা টু এনশিওর যে তারা টপে শেষ করে এগেনস্ট ইরান, নাকি ইরানের সারপ্রাইজ করার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই সারপ্রাইজ করার সম্ভাবনা আছে, অ্যান্ড দিস ওয়ার্ল্ড কাপ ইজ শোয়িং দ্যাট। সো আমরা মনে হয় যে আই এম এক্সপেক্টিং আ ভেরি গুড ম্যাচ। আমার কাছে মনে হচ্ছে খেলাটা ড্র হবে, স্কোর ড্র হবে। স্কোর যদি ড্র হয় সেই ক্ষেত্রে কিন্তু ইরান 3 পয়েন্ট পাবে, তাদের জন্য সেটা যথেষ্ট হবে কিনা টিকে থাকার জন্য সেটাই আমাদের দেখতে হবে। আর অন্যদিকে বেলজিয়াম, যাদের গোল্ডেন জেনারেশনটা আমার মনে হয় রোবার্টো মার্টিনেজের আন্ডারে শেষ হয়ে গিয়েছিল, সেই গোল্ডেন জেনারেশনের শেষ কিছু প্লেয়াররা এখনও তাদের শেষ ওয়ার্ল্ড কাপ হয়তো খেলছেন। লুকাকুকে একটু দেখা যায়, কেভিন ডি ব্রুইনা তো ম্যাচ খেলছেন। তাদের যে স্টার হওয়ার কথা জেরেমি ডোকু, একটু কি আন্ডার পারফর্ম করেছেন কিনা সো ফার? বেলজিয়াম আন্ডার পারফর্ম করেছে। আমি এক্সপেক্টিং দেম টু উইন টুডে দো। আজকে আমি এক্সপেক্ট করতেছি যে ওরা জিতবে, অ্যান্ড দে উইল পুট আপ আ গুড শো। আর নিউজিল্যান্ড আমার কাছে মনে হচ্ছে, উইথ অল ডিউ রেসপেক্ট, ডু নট স্ট্যান্ড আ চান্স আজকে। সো আই গেস বেলজিয়াম উইল উইন দ্য গেম অ্যান্ড উইল বি উইথ অন 5 পয়েন্টস। অ্যান্ড 5 পয়েন্টসে থাকলে তারা ফার্স্ট আর সেকেন্ড প্লেস মোটামুটি এনশিওর করতে পারবে। সেকেন্ড প্লেস এনশিওর করবে যদি ইজিপ্ট জিতে ইরানের সাথে। সো আম ভেরি স্যাড টু সে ইরান মনে হয় কোয়ালিফাই করতে পারবে না, অ্যাকর্ডিং টু মাই প্রেডিকশন আর কি। আমরা ইরানের বিষয়টা নিয়ে যেহেতু কথা বলছি, ইরান টিমটাকে কিন্তু বেশ স্ট্রাগল করে এবারে ওয়ার্ল্ড কাপটা খেলতে হয়েছে, কারণ তারা এমন এক ধরনের অদ্ভুত এন্ট্রি পেয়েছে ইউএসএতে, যে যেই দিন ম্যাচটা তার আগের রাতে পৌঁছাতে পারে, ম্যাচটা খেলে তাদের আবার ফিরে যেতে হয় তাদের বেজে, যেটা মেক্সিকোতে আছে। সো এই ট্রাভেলিং এভরি ম্যাচ ডে, এটা কি টায়ার্ডনেস নিয়ে আসতে পারে একটা টিমের মধ্যে, বা নাকি উল্টো কাজ হতে পারে, যে তাদের মোরালটা উল্টো বেড়ে গেল, যে ইটস আস এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড, সো আমাদের কিছু একটা করে দেখাতে হবে? না, ইটস জাস্ট এ মেন্টাল ব্যাটেল অ্যাকচুয়ালি। টায়ার্ড হওয়াটা এটা আসলে মেন্টাল ব্যাটেল। এই যে দ্য প্রোটোকলস দ্যাট দে আর ফেসিং, এটা তো অন্য টিম এতটা ফেস করছে না। সো এটা তো এক ধরনের ডিসক্রিমিনেশন হচ্ছে। সো এটার উপর ফিফার আসলে করা উচিত ছিল, ইন্টারভিন করা উচিত ছিল, যে ওয়াই দিস টিম ইজ অনলি গেটিং দিস কাইন্ড অফ স্পেশাল ট্রিটমেন্ট ইন আ রং ওয়ে, নট ইন আ গুড ওয়ে। সো এটাই আর কি। সো আই ডোন্ট থিঙ্ক এটা মোটিভেশন হিসেবে কাজ করবে। আই উড নট হ্যাভ বিন মোটিভেটেড, এটাতে আমি মোটিভেটেড হতাম না ইফ আই ওয়ার ট্রিটেড ডিফারেন্টলি ফ্রম আদার টিমস। স্কোর লাইন প্রেডিকশনে চলে যায় সরাসরি, ইজিপ্ট ভার্সেস ইরান। ইজিপ্ট ভার্সেস ইরান 1-1। 1-1 ড্র, ওকে। নিউজিল্যান্ড বেলজিয়াম 3-1 টু বেলজিয়াম। হতে পারে, ইট কুড বি আ প্রবাবল গুড স্কোর লাইন। গ্রুপ এইচ, সেখানেও ইন্টারেস্টিং কিছু ম্যাচ আছে, এখানেও সিমিলার সিচুয়েশন।
স্পেন 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট, উরুগুয়ে 2 ম্যাচ থেকে 2 পয়েন্ট, 2টা ড্র, কেপ ভার্ডে 2 ম্যাচ থেকে 2 পয়েন্ট, সৌদি আরেবিয়া 2 ম্যাচ থেকে 1 পয়েন্ট। সো এখানেও আসলে ওই যে টপ 3 ফয়সালাটা কিভাবে হবে বোঝা যাচ্ছে না। তবে উরুগুয়ে স্পেন সবচেয়ে হাই প্রোফাইল দুইটা টিম, তারা আজকে ফেস অফ করছে অ্যান্ড এইখানে আমরা একটু ডিপ ডাইভ করতেই পারি। সোফার উরুগুয়েকে দেখে কি মনে হয়েছে, হাউ মাচ অফ আ থ্রেট দে কুড বি স্পেনের জন্য? উইথ অল ডিউ রেসপেক্ট, ওরকম ডেঞ্জারাস লাগেনি আসলে ইউরুগুয়েকে। মানে ইউরুগুয়েকে নিয়ে যে আমি ভয়টা পাচ্ছিলাম ওয়ার্ল্ড কাপের আগে, ওই ভয়টা আসলে আমি যে ক্যাবো ভার্ডে আর হচ্ছে সাউদির সাথে ইউরুগুয়ের খেলা দেখে আমার কাছে মনে হয় নাই যে দে উইল বি পোজিং আ হিউজ থ্রেট। আই ক্যান বি প্রুভেন রং, ইউরুগুয়ে আজকে জিতেও যেতে পারে, বাট আমার কাছে মনে হচ্ছে না যে আজকে ইউরুগুয়ে জিতবে। আমার কাছে মনে হচ্ছে স্পেন শুড ডু দ্য জব কোয়াইট কনভিনসিংলি। ওরা এর আগের দুইটা ম্যাচে উরুগুয়ে যেভাবে খেলেছে আর কি, বেসিক্যালি মনে হয় না যে তারা খুব হাই প্রেস করেছে, যেটা তাদের কাছ থেকে এক্সপেক্টেড, কারণ তাদের হেড কোচ মার্সেলো বিয়েলসা তিনি বেসিক্যালি খুবই হাই প্রেসিং ইউনিট একটা তৈরি করতে চান। অনেক সময় ঝুঁকি নিয়ে হলেও তারা কিন্তু এই কাজটা করে। তো এই ধরনের অপোনেন্ট কি স্পেনের জন্য ইজিয়ার কিনা কম্পারেটিভলি, যারা অ্যাকচুয়ালি স্পেনকে মোস্ট লাইকলি কিছু স্পেস দিতে পারে বিহাইন্ড দ্য লাইন্স? আমার কাছে মনে হয় এনি টিম দ্যাট প্রেসেস স্পেনের জন্য এটা অ্যাডভান্টেজ। আর হচ্ছে যদি সিট ব্যাক করে, বাস পার্ক করে আর কাউন্টারে খেলে, তাহলে এটা একমাত্র স্পেনের জন্য থ্রেটেনিং হতে পারে। এছাড়া আমি মনে করি যেটা হবে, মানে এছাড়া আমি মনে করি না যে স্পেনকে এত বড় থ্রেট বোস করতে পারবে ইউরুগুয়ে। অ্যান্ড অলসো একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে যে মার্সেলো বিয়েলসার এগেইনস্টে প্লেয়ার্সরা একটু প্রোটেস্ট করছে বিকজ অফ দ্য ট্রেনিং রেজিম অ্যান্ড দ্য ইন্টেন্সিটি অফ দ্য ট্রেনিং। এইটা অনেক এখন এটাতে ওরা মোটিভেটেড হয়ে স্পেনকে হারাই দিবে নাকি ডিমোরালাইজড হয়ে 3-4টা খাবে, এটা একমাত্র সময় বলবে। দেখা যাক। তার মানে একটা রিফট যদি থেকে থাকে, এটা কিন্তু উরুগুয়ের জন্য নেগেটিভলি কাজ করার সম্ভাবনাটা বেশি। তার মানে আমরা স্পেনকে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ধরতে পারি, কারণ আমরা কিন্তু সেই ফিয়ারটা করছিলাম যে স্পেন ইন কেস যদি সেকেন্ড হয়, আর্জেন্টিনা তাদের গ্রুপ থেকে ফার্স্ট হয়, রাউন্ড অফ 32তেই এই দুজনকেই আমরা দেখতে পারতাম, উইচ কুড হ্যাভ বিন আ স্পয়লার। কারণ এই মানের টিমগুলোকে আমরা আসলে ইন বিগ ম্যাচেস দেখতে চাই, সেমিজ অর ফাইনালস। এত জলদি মিট করবে এটা আমরা এক্সপেক্ট করি না। বাট তারপরও কালকে হয়তো অন্য কোনো খবর নিয়ে আসতেও পারি। যদি স্পেন আসলেই সেকেন্ড হয়, তাহলে তো বলতেই হবে আর্জেন্টিনা স্পেন ইন রাউন্ড অফ 32। দেখা যাক সে ব্যাপারটা ঘটে কিনা। কেপ ভার্ডে দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড কাপ সো ফার, মানে আমরা কি অ্যাগ্রি করি কিনা সেই বিষয়টায়? আই এগ্রি। আমার কাছে খুবই ভালো লাগছে ওদের জার্নিটা। অ্যান্ড আই ওয়াজ, মানে ওয়ান পার্ট অফ মি ওয়াজ আ বিট হ্যাপি যে কেপ ভার্ডে স্পেনের সাথে ড্র করেছে। আই ওয়াজ অ্যাকচুয়ালি, মানে আই ওয়াজ ভেরি স্যাড অফকোর্স বিকজ স্পেন আমার দল, বাট কেপ ভার্ডের পার্সপেক্টিভে চিন্তা করলে কান্ট্রি উইথ সো লেস পপুলেশন অনেক স্ট্রাগল করে উঠেছে। সো মানে অ্যান্ড দ্য ওয়ে দে সেলিব্রেটেড আফটার ড্র অ্যাজ ইফ দে ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ, এটাই তো অ্যাকচুয়ালি একটা আন্ডারডগ স্টোরি। এটাই তো, দিজ আর দ্য থিংস উই ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড কাপ। এবং তারা শুধু স্পেনকে আটকায়নি, তারা উরুগুয়ের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে, যেখানে তাদের 2বার গোলও দিতে হয়েছে। সো তাদের পোটেনশিয়ালটা কিন্তু তারা দেখাচ্ছে যে আমরা শুধু ঠেকে দিতে পারি না একটা টিমকে, উই ক্যান বি আ ডিফেন্সিভলি সলিড ইউনিট, আমরা আবার গোল দিয়েও ম্যাচে টিকে থাকতে পারি। সো সৌদি আরেবিয়ার সঙ্গে কেপ ভার্ডে অনেকে কিন্তু বলছেন তারা সেকেন্ড হয়ে যেতে পারে গ্রুপ থেকে। এটা হওয়ার চান্স কতটুকু আসলে? আছে, অবশ্যই আছে। স্পেন যদি ইউরুগুয়েকে হারায় অ্যান্ড কেপ ভার্ডে যদি আজকে সাউদিকে হারায়, উইচ দে হ্যাভ দ্য পসিবিলিটি অ্যান্ড ক্যাপাবিলিটি অফ ডুইং দ্যাট, এটা কিন্তু খুব একটা অবাক হওয়ার মতো কিছু না। মানে কনসিডারিং দ্য লাস্ট 2 ম্যাচেস ওরা যেরকম খেলেছে, কেপ ভার্ডে যদি আজকে সাউদিকে হারায় দেয়, তাহলে তো আমার মনে হয় আজকে কেপ ভার্ডের রানার আপ হবে এবং কেপ ভার্ডের আর্জেন্টিনার খেলা হবে রাউন্ড অফ 32তে। ইন্টারেস্টিং। কই হতে পারতো স্পেন আর্জেন্টিনা, সেখান থেকে হয়ে যেতে পারে কেপ ভার্ডে ভার্সেস আর্জেন্টিনা। বাট উরুগুয়ে, তাদের সামনে ডেফিনেটলি চান্সটাও আছে, তারা অন্তত হারতে চাইবে না, কারণ তারাও টপ 2তে থাকার একটা চিন্তা ভাবনা ডেফিনেটলি করবে। আর ইন্টারেস্টিং আরও কিছু ব্যাপার রয়েছে, কারণ আমরা ফ্রম আন্ডারডগ স্টোরিজ আমরা এখন চলে যেতে পারি টু দ্য স্টোরি যেখানে ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ফুটবলের ভবিষ্যৎ আমরা দেখতে পাই, বর্তমান এবং ভবিষ্যৎ। গ্রুপ আই, যেখানে নরওয়ে আর ফ্রান্স একে অপরের মুখোমুখি হচ্ছে। সো ইটস গোয়িং টু বি এমবাপে এগেনস্ট হালান্ড। বেসিক্যালি রোনালদো, মেসি এবং নেইমারের যুগের পর যাদের নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে এই মুহূর্তে, অবভিয়াসলি লামিন ইয়ামাল সেই লিস্টে আছেন এবং এমবাপে, হালান্ড আরও প্রুভেন তারা রয়েছেন। সো এই সিচুয়েশনটার মধ্যে আমরা যদি এই ম্যাচটাকে নিয়ে প্রিভিউ করি, সোফার ফ্রান্সের জার্নিটা দেখে কি মনে হলো, আর
নরওয়ে কি আমাদেরকে একটু সারপ্রাইজ করেছে কিনা, যে এতটা ডমিনেন্ট তারা হবে গ্রুপে, আমরা এক্সপেক্ট করেছি কিনা? আমি তো এক্সপেক্ট করছিলাম সেনেগাল সেকেন্ড হবে, বাট আমার তো মনে হচ্ছে না এখন আর হবে তো না, কারণ ফ্রান্স আর নরওয়ের 0.6, হ্যাঁ। সেনেগাল আর ইরাকের তো পয়েন্ট ইভেন সেনেগাল যদি জিতেও যায় ইরাকের সঙ্গে আজকে 3 পয়েন্টই ম্যাক্সিমাম পাবে, খুবই টাফ হবে তাদের জন্য আসলে ইভেন Third way qualify হয়ে কোয়ালিফাই করা। জি, জি। সো ইটস মোস্টলি বিটুইন নরওয়ে আর ফ্রান্স এই ম্যাচটার দিকে যদি আমরা তাকাই। সো কি মনে হচ্ছে? গোল হবে, গোল হবে, অনেকগুলো গোল হবে আশা করি। অ্যাজ এ নিউট্রাল আই উড লাভ টু সি লটস অফ গোলস, লাইক 2-2, 3-3, 3-2, 4-2 এরকম দেখতে চাই। কে জিতুক না জিতুক এটা আসলে ফ্রান্সের জন্য বেশি একটা ম্যাটার করবে না আজকে, বিকজ ফ্রান্স হ্যাভ অলরেডি ওয়ান। বাট অবশ্যই এখানে ফার্স্ট পজিশনটা আর কি আপ ফর গ্র্যাবস, বিকজ ফ্রান্স যদি আজকে হেরে যায় ফ্রান্স সেকেন্ড হয়ে যাবে। সো এটা একটা ফ্যাক্টর। সো আই গেস ফ্রান্স এখানে ফুল টিমটাই নামাবে। তাদের তো ফুল টিম কি, তাদের সেকেন্ড টিমটাও তো একটা ফুল মানে ফার্স্ট টিমের মতোই আসলে। দে আর ভেরি লিথাল, লাইক এমবাপে, ওলিসে, ডেম্বেলে, ডুয়ে, বারকোলা, প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে। সো ফ্রান্স তাদের শক্তিশালী টিমটা মানে পুরো শক্তির টিম নিয়ে নামবে। অ্যান্ড নরওয়ে, অ্যাজ উই অল নো, সরলথ, হাল্যান্ড, ওডেগার্ড, দে আর ডুইং রিয়েলি ওয়েল। অ্যান্ড ওদের ডিফেন্সে একটু দুর্বলতা আছে আমার কাছে, যেটা মনে হয়, যেটা আমি ফিল করি আর কি। নরওয়ে ইরাকের সাথেও আমি যেটা ফিল করেছি, দে হ্যাভ আ গোল মেশিন আপ ফ্রন্ট, সো এটা আসলে ওরা বুঝতে দেয় না। বাট যেদিন কোনো কারণে হাল্যান্ড ক্লিক ঠিক মতো করবে না, ওদিন দে উইল সাফার আ লট, বিকজ অফ দ্য ডিফেন্সটা একটু দুর্বল। সো আজকে ইটস আ গুড টেস্ট, বিগ টেস্ট বিফোর দে হেড টুয়ার্ডস দ্য রাউন্ড অফ 32, যে হাউ আর দে অ্যাজ এ ইউনিট ডিফেন্সিভলি। সো এমবাপে অ্যান্ড কোর সাথে যখন ওরা ডিফেন্ড করবে, দ্যাট উইল বি আ বিগ টেস্ট ফর দেম। বাট আই এম এক্সপেক্টিং ফ্রান্স টু উইন দ্য গেম, বাট বোথ টিমস টু স্কোর। আচ্ছা, এই ফ্রান্স টিমটাকে নিয়ে যদি একটু চিন্তা করি, প্রি টুর্নামেন্ট ফেভারিটস হিসাবে কিন্তু দুইটা টিমকে একদম টপ টায়ারে রাখা হচ্ছিল। একটা হচ্ছে স্পেন, একটা হচ্ছে ফ্রান্স, টুর্নামেন্ট জেতার সবচেয়ে বড় কন্টেন্ডার্স। তো স্পেন তো একটুখানি হোঁচট খেয়েছে, ফ্রান্স সামহাউ দে আর পাওয়ারিং দেয়ার ওয়ে থ্রু অল দ্য হার্ডেলস। আমরা কিন্তু ফ্রান্সকে একেবারে 90 মিনিট ধরে খুব ভালো ফুটবল খেলেছে এই টুর্নামেন্টে এখনও সেভাবে দেখিনি। কিছু পার্টিকুলার মুভমেন্টস থাকে, কিছু ফেজেস থাকে, ওখানে কিন্তু তারা আসলে ম্যাচের মোড়টা ঘোরাচ্ছে। দুটো ম্যাচে আমরা সেরকমই একটা সিমিলার প্যাটার্ন দেখলাম। সো এই ফ্রান্সটা কি অতিরিক্ত তাদের অ্যাটাকারদের উপর নির্ভরশীল কিনা? মানে আর ইউ কনফিডেন্ট অ্যাবাউট দেয়ার মিডফিল্ড, যেখানে র্যাবিও আছেন, চুয়ামেনি আছেন, এই দুজনকেই খেলানো হচ্ছে এবং ব্যাকআপও দেখছি যে খুব একটা ইউজ করা হচ্ছে না। হ্যাঁ, বাট র্যাবিও কিন্তু ফ্রান্সের টিমে মানে সবসময় ভালোই পারফর্ম করে আসছে, এর জন্য সে এখনও কিন্তু চান্স পাচ্ছে। আর কান্টে আছে তাদের, হ্যাঁ, মানু কোনে ইজ আ গুড প্লেয়ার। আর ডিফেন্সে সালিবা আর কোনাটে আছে, উপামেকানো আছে। সো দে আর নট অ্যাজ ব্যাড অ্যাজ উই আর থিঙ্কিং। সো অ্যাটাকটা অতিরিক্ত ভালো, তো এই জন্য ডিফেন্সটা ওভার শ্যাডোড হয়ে যায়। বাট আমার মনে হয় ফ্রান্স ডিফেন্সিভলিও স্ট্রং, বাট অ্যাটাকে একটু বেশি স্ট্রং, বিকজ দে হ্যাভ এমবাপে অ্যান্ড অলসো ওলিসে, ডেম্বেলে, ডুয়ে। আমরা যদি একটা ছোট প্রেডিকশনে যাই, বিকজ উই আর অলমোস্ট এন্ডিং দ্য শো। Yeah. সাপোজ স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা উঠছে, সামনে যাচ্ছে, ফ্রান্স সিমিলার ট্র্যাজেক্টরি মেনটেন করে যাচ্ছে, তাদের কিন্তু দেখা হওয়ার কথা সেমিফাইনালে। অনলি ওয়ান অফ দেম ক্যান গো টু দ্য ফাইনাল। তো এরকম একটা সিচুয়েশনে কোন দল ফেভারিট হতে পারে? আই উইল অফকোর্স রুট ফর স্পেন। তো এখানে আমি স্পেনের প্রতি একটু বায়াস থাকবো। সো আমি চাবো স্পেন জিতুক, এবং আমার প্রেডিকশনও স্পেন জিতবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ শামস রশিদ, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ। আমরা মোটামুটি ওভারঅল সামনের ম্যাচগুলো নিয়েও কিন্তু একটা কাভারেজ দিয়ে ফেললাম। আজকে রাত, কালকে সকাল, তার মধ্যে হয়ে যাবে আরও 3টা গ্রুপের ফয়সালা। স্পেন আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে খেলবে কি খেলবে না, নাকি আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্ডে, সেটা কিন্তু আমরা জেনে যাব আগামীকাল সকালেই। প্রত্যেক দিনের এই আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ের আজকের পর্ব শেষ করছি। দেখা হবে আগামীকাল।